প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটের 12 নম্বর পাতায় বিস্ফোরক সমস্ত তথ্য, বিস্ফোরক সব দাবি। রাখব প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে এবার জনৈক অভিষেক ব্যানার্জির নাম। সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেখানে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, হুগলির বহিষ্কৃত যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। আর এই চার্জশিটের 12 নম্বর পাতাতেই বিস্ফোরক দাবি করেছে সিবিআই। সেখানে বলা হয়েছে, তদন্তে উঠে এসেছে 2017 সালে কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি, অরবিন্দ রায় বর্মন এবং সুরজিৎ চন্দ বেহালায় সুজয় কৃষ্ণ ভদ্রর বাড়িতে গেছিলেন তাকে ঘুষের টাকা দিতে। অভিযুক্ত কুন্তল ঘোষের নির্দেশে তার কর্মী অরবিন্দ রায় বর্মন নিজের মোবাইল ফোনে ওই বৈঠকের অডিও রেকর্ড করেছিলেন এবং পরে সেই অডিও ফাইল নিজের মোবাইল ফোন থেকে ল্যাপটপে নিয়েছিলেন। তদন্তে নেমে যা উদ্ধার করে সিবিআই। এই সাপ্লিমেন্টারি চার্জশিটে দাবি করা হয়েছে, সেই কথোপকথন থেকে উঠে এসেছে যে ওই মিটিংয়ে কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি ও সুজয় কৃষ্ণ ভদ্র কিভাবে ঘুষ নিয়ে অযোগ্য প্রার্থীদের বেআইনিভাবে চাকরি দেওয়া যায় এবং হাইকোর্টে মামলা দায়ের করে সুবিধাজনক রায় আদায় করা যায় সে বিষয়ে আলোচনা করছিলেন। কথোপকথন থেকে উঠে এসেছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির মাধ্যমে অবৈধ নিয়োগের ব্যবস্থা করেছিলেন কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি ও সুজয় কৃষ্ণ ভদ্র। কথোপকথন থেকে সামনে এসেছে বেআইনি নিয়োগ নিয়ে অভিষেক ব্যানার্জি এবং পার্থ চ্যাটার্জির মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। অডিওতে শোনা যাচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র বলছেন যে বেআইনি নিয়োগগুলো ইতিমধ্যে হয়ে গেছে তার জন্য অভিষেক ব্যানার্জি 15 কোটি টাকা চেয়েছেন। যখন সুজয় কৃষ্ণ জানান তিনি তা করতে পারবেন না কারণ প্রত্যেক চাকরি প্রার্থী ইতিমধ্যেই 6.5 লক্ষ টাকা করে দিয়েছেন, তখন অভিষেক ব্যানার্জি সুজয়কে বলেন তাদের নিয়োগ আটকে দিতে, নয়তো তিনি ওই চাকরি প্রার্থীদের গ্রেফতার করিয়ে দেবেন অথবা দূরবর্তী জায়গায় তাদের পোস্টিং করাবেন। এটাও জানা গেছে আরো 100 কোটি টাকা তোলার জন্য সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু ব্যানার্জি এবং কুন্তল ঘোষ আরো 2000 চাকরি প্রার্থীর থেকে ঘুষ নেওয়ার পরিকল্পনা করেছিলেন, যাতে পার্থ চ্যাটার্জি, অভিষেক ব্যানার্জি এবং মানিক ভট্টাচার্যকে 20 কোটি টাকা করে দেওয়া যায় এবং বাকি টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবেন। কিন্তু কে এই অভিষেক ব্যানার্জি? সিবিআই চার্জশিটে তা স্পষ্ট করা হয়নি। যেমন পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে লেখা হয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী, সুজয় কৃষ্ণের পরিচয় দেওয়া হয়েছে লিপস অ্যান্ড বাউন্সের চিফ অপারেটিং অফিসার। চার্জশিট অনুযায়ী শান্তনু ও সুজয় কৃষ্ণ একই দলের সদস্য ছিলেন। তারপরে লেখা হয়েছে তারা তৃণমূল কংগ্রেস যুবার সদস্য ছিলেন। কিন্তু সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক ব্যানার্জির পরিচয়, ঠিকানা, তিনি কে, রাজনীতিবিদ না ব্যবসায়ী না ক্রীড়াবিদ, স্পষ্ট করে কিছুই বলা হয়নি। এই নিয়ে যখন রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে তখন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু প্রেস বিবৃতি দিয়ে দাবি করেছেন এর আগে অভিষেক ব্যানার্জিকে অভিযুক্ত করতে ইডিকে কাজে লাগানো হয়েছিল, কিন্তু কোনো তথ্য প্রমাণ না থাকায় কলকাতা হাইকোর্ট ইডির বিরুদ্ধে নির্দেশ দেয়। ইডিকে কাজে লাগিয়ে ব্যর্থ হওয়ার পর একটি রাজনৈতিক শক্তি এখন সিবিআই এর দিকে ঝুঁকেছে, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে নিজেদের উদ্দেশ্য পূরণ করতে। বিনা তথ্য প্রমাণ ছাড়া মানুষের মনে সন্দেহ তৈরির মরিয়া চেষ্টার উদ্দেশ্যেই এই নতুন চার্জশিট দাখিল করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্মানহানি করতে সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি ধারণা তৈরির চেষ্টা করছে। এবিপি আনন্দ। এই যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্য থেকে এই কথাটা বারবার উঠে আসে, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা। আমি এখানেই বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথদা, নিশ্চয়ই আপনার মনে থাকবে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এই নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রেই একদম নির্দেশনামায় স্পষ্ট করে বলেছিলেন দুর্নীতির টাকা অনেক হাতে ঘুরেছে এবং ব্যাপক দুর্নীতি হয়েছে এই নিয়োগের ক্ষেত্রে। পদে পদে হুমকি, চ্যালেঞ্জ আসাটা স্বাভাবিক নয়। তদন্তকারী অফিসারদের বাধা টপকে সত্যিটা বার করতে হবে, অপরাধীদের শাস্তি দিতে হবে। না, ঠিকই। মানে দেখো, অমৃতা সিনহা যে কথাগুলো বলেছেন বা যে উদ্যোগগুলো একটার পর একটা নিয়েছেন তাতে আমাদের আশা জেগেছিল। কিন্তু আমি তোমায় বলছি যে এই 3 নম্বর চার্জশিটের তুমি যদি খুব ঠান্ডা মাথায় ভাবো যে সিবিআই সবকিছুই বললো অথচ কিছুই বললো না, সবকিছুই বললো অথচ মানে আসল কালপিট কে, কার নির্দেশে এই কাজটা হয়েছিল, দুর্নীতিটা মানে এই পুরো শিক্ষক দুর্নীতিটা অর্গানাইজড একটা ক্রাইম এবং এটা একটা খুব সিস্টেমেটিক্যালি হয়েছিল, কে সেই মাথা? মানে আমি সবকিছুই বললাম। আমি বলছি 15 কোটি টাকা দাবি করেছিল, আমি বলছি যে শিক্ষামন্ত্রীর সাথে দ্বন্দ্ব হয়েছিল, অথচ আমি জনৈক শব্দ ইউজ করছি। এখানেই তো তাহলে আমি তার পরিচয়টা দিচ্ছি না কেন? তাহলে হয় অর্ণবের কথাটা সত্যি যে সিবিআই পলিটিক্যালি মানে বিজেপির জায়গা পরিচালিত হয়ে তৃণমূলকে হেয় করবার জন্য করছে এক, আর না হলে
যেটা আমরা বলবার চেষ্টা করছি, আমাদের অভিজ্ঞতা বলছে যে সিবিআই এর এই প্রয়াসের সাথে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি রাজনৈতিক সখ্যতার সম্পর্ক আছে। বারবার এটা আমরা শুধু বলিনি, আদালতে একের পর এক এজলাসে প্রশ্ন উঠেছে কেন সিবিআই ইডি মাথা পর্যন্ত পৌঁছতে পারছে না, কেন মানে সর্বোচ্চ পর্যায়ের যারা এই সিদ্ধান্তগুলো নিয়েছেন, যারা ইনভলভমেন্টে ছিলেন তাদেরকে ধরতে পারছে না সিবিআই ইডি, এবং কি করে স্লট গতি হয়েছে। দেখো দিনের শেষে সবচেয়ে গরিব মানুষগুলো সাফার করেছে। 6.5 লাখ টাকা দেওয়ার পাশাপাশি যে সমস্ত অদক্ষ শিক্ষকরা এখনো এই শিক্ষা ব্যবস্থার সাথে আছে তারা আগামী কয়েকটা প্রজন্মকে নষ্ট করবেন। হ্যাঁ বলুন। আগামী কয়েকটা প্রজন্ম বিশ্বনাথ দা একটা কথাই বারে বারে বলতে ভালোবাসে, সেটা ওনার ব্যক্তিগত বিষয়, সেটিং তত্ত্ব। কিন্তু আমি প্রশ্নের উত্তরগুলোই পেলাম না। এই ডি রাজার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এইটা কোন সেটিং এর অংশ? বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য চেয়ার খালি রাখা হয়েছিল ইন্ডি জোটের মিটিং এ, সেইটা কোন সেটিং এর অঙ্ক আমি জানি না। বিশ্বনাথের সাথে সেটা আমি জানি না। আমি উত্তরটা আপনি তো সিবিআই চার্জশিটটাই পড়েননি, ওই জন্য জনৈক আছে কিনা সেটা জানেন না। শুনেন বিশ্বনাথ দা, আপনি খালি একটা কথা বলছেন, যদি সেটিং এ থাকতো তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাই উঠতো না। আর যদি সেটিং থাকতো তাহলে ইডি শুধু ওনারা প্রশ্নটা তো এখানেই যে অভিষেক ব্যানার্জির নামটা রয়েছে অথচ তার পরিচয় নেই। শিক্ষামন্ত্রী, তৎকালীন শিক্ষামন্ত্রী উল্লেখ রয়েছে, হুগলির যুব তৃণমূল নেতা শান্তনুর নাম উল্লেখ রয়েছে, কুন্তলের উল্লেখ রয়েছে, সহকারীর নাম উল্লেখ রয়েছে, পরিচয় রয়েছে, অথচ অভিষেক ব্যানার্জির কোনো পরিচয় নেই। কেন? কি আড়াল করার চেষ্টা? আদৌ কি কিছু আড়াল করার চেষ্টা? আমরা জানি না। সেই সত্যটাই সামনে আসুক, প্রশ্নটা তো এখানে। আমি আসবো আলোচনায়, তার আগে একের পর এক বক্তব্য আপনাদের সামনে রাখবো। কার বক্তব্য? না তাপস মণ্ডল, যার মুখে উঠে এসেছিল প্রথম এই কালীঘাটের কাকুর নাম। কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, তিনি কি বলেছিলেন সেটাও রাখবো পরপর আপনাদের সামনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির কাছ থেকে হাজিরা দেওয়ার পর 9 নভেম্বর তিনি কি বলেছিলেন তাও রাখবো, দেখুন। কুন্তল ঘোষ, ইনি আমার কলেজের অ্যাসোসিয়েশনের মধ্যে যুক্ত, যেহেতু ওর একটা কলেজ আছে, প্লাস এক রাজনৈতিক নেতা। এখন আমি যে হিসেবটা পেয়েছি কাদের কাছ থেকে কত টাকা ও নিয়েছে, সেই হিসেবটা দাঁড়াচ্ছে 19,44,50,000 মতো। সেটা সিবিআই ডেকে জিজ্ঞেস করেছে ওকে যে এই টাকাটা কি তুমি নিয়েছো, ও কিন্তু স্বীকার করেছে। এই 19 কোটি টাকার সন্ধান তো আমি দিচ্ছি, কারণ তারা আমার পরিচিত, কিন্তু আরও খবর আছে এটা প্রায় 100 কোটি টাকার খেলা আছে। কালীঘাটের কাকু কে সেটা কুন্তলজিকে বলবে। আপনি জানেন না? কালীঘাট নামটা জানি, নাম বলছে কি জানো, সুজয় ভদ্র নাকি নামটা শুনেছি, আমি চিনি না। সবাই জানে। হ্যাঁ বলেছি কাকু, হ্যাঁ ওইটাই ওই তো উনি তো বললেন। আমার যে সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নেই তো তাকে ছোঁবে, কারণ তার নাম কেউ করতে পারবে না, তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না, তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না, তাই সেই অবধি কোনো পৌঁছাবে। কিন্তু যা চেষ্টা করে হচ্ছে, আপনারা ভালো বুঝবেন, সেই করতে গিয়ে আমি অবধি এসে থেমে যেতে হচ্ছে। সাহেব, আমার সাহেব অভিষেক ব্যানার্জি। কি করেন ওনার অফিসে চাকরি করি। আমি 2009 সাল থেকে আছি। আপনি কি ব্যবসা আছে কোন প্রমোটিং এর কাজ? আমি না। অভিষেক ব্যানার্জি আপনাকে সেন্ট্রাল এজেন্সি ইডি বা সিবিআই কখনো ইন্টারোগেট করেছে? সিবিআই করেছে। কি মামলায় করেছে? কোন? তাদের মনে হয়েছে ডেকেছে, আমার যে ধারায় ডেকেছে তাতে আমাকে উইটনেস হিসেবে ডেকেছে। হ্যাঁ গেছিলাম। হ্যাঁ সিবিআই একবারই ডেকেছে, ইডি ডেকেছিল, তখন আমার মিসেস খুব অসুস্থ। আমি চাইলে আজকে আমার আইনজ্ঞ বা আইন বিশেষজ্ঞ যারা রয়েছে, আমার লিগ্যাল টিমের যারা রয়েছে, তারা আমাকে বলেছিল আজকে অ্যাপিয়ার না হওয়ার কারণে, তারা বলেছিল যে নথি খালি পাঠিয়ে দিতে এবং আমি যাতে সশরীরে উপস্থিত না হই। কিন্তু আমি বিশ্বাস করি আমার লুকানোর কিছু নেই, আমাকে যখন যা জিজ্ঞেস করেছে আমি উত্তর দিয়েছি, এবং আমি এটাও বলেছি যে দরকার হলে আমার স্টেটমেন্ট আমি কি বলেছি কি না বলেছি সেটা কোর্টে তারা জমা দিতে পারে। সুতরাং আজকেও আমি তাই বলে এসেছি। তারা মনে করেছে এই 5,000, 5,500, 6,000 পাতার নথি দেখতে তাদের সময় লাগবে। তারা এই নথি দেখে যদি আবার মনে করে যে আমাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে, ডাকবে, আমি আসবো।
ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন 9ই নভেম্বর ইডি দপ্তরে হাজিরা দিতে গিয়েছিলেন, জিজ্ঞাসাবাদের পর তিনি বলেছিলেন যে লুকোনোর কিছু নেই, যতবার ডেকেছে সহযোগিতা আমি করেছি, আগামী দিনেও করব। এবার আপনাদের সামনে রাখবো এই যে ইডি সাপ্লিমেন্টারি চার্জশিট, যাতে উল্লেখ রয়েছে অভিষেক ব্যানার্জির নাম। কি বলেছেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় কি, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা পর্যন্ত উল্লেখ করা। আমি জানি না, এগুলো তো আমার বলা ঠিক নয়, কারণ ওর তো লয়ার আছে, ওরা নিঃসন্দেহে বলবে, যা বলার বলবে। কিন্তু অ্যাপারেন্টলি আমার যেটা মনে হয় এগুলো পলিটিক্যাল ভিন্ডিকটিভনেস, এগুলো পলিটিক্যাল মানে ম্যালিস রয়েছে পলিটিক্যাল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একটা রাজনৈতিক নাম রে বাবা পশ্চিমবাংলা, এটা তো মানতে হবে ভাই তোমাকে, এটা তো অস্বীকার করলে চলবে না। তিনটে টার্মের এমপি সে তৃণমূলের, একটা পলিটিক্যাল ভিন্ডিকটিভনেস, একটা হাওয়াতে ছেড়ে দেওয়া আর কি। এটা একটা মানুষকে বদনাম করার জন্য যা যা করার তাই করে দিচ্ছে, পরে বলো আমি তো কারোর নাম বলিনি। এ অদ্ভুত একটা ট্যাকটিস, অমিত শাহ বুদ্ধি আর কি। অনেকগুলো বিষয় উল্লেখ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যে মানুষকে অপমান করার জন্য, তার সম্মানহানি করার জন্য যা যা করার দরকার করা হচ্ছে, হাওয়ায় ভাসিয়ে দেওয়া হচ্ছে। অমিত শাহর নামও উল্লেখ করছেন, রাজনৈতিক প্রতিহিংসা। আমি এখানেই শামীমদার কাছে আসবো। দেখুন, আমি প্রথমেই বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 কোটি টাকা দাবি করতে পারেন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যান্ডিডেটরা যদি টাকা না দেয় তাকে অ্যারেস্ট করার ক্ষমতা রাখেন এবং তাকে দূরে পোস্টিং করার ক্ষমতা রাখেন, আমি প্রথমেই বলি সিবিআইয়ের উচিত তাকে কাস্টডিতে নিয়ে এই তদন্ত প্রক্রিয়া শেষ করে এবং ট্রায়াল শেষ করিয়ে দোষী বা নির্দোষ সেটা সাব্যস্ত করা। দ্বিতীয় কথা বলি, দেখুন এই 6.5 লাখ টাকা করে যারা দিয়েছে তারা নিশ্চিতভাবে যোগ্য ছিলেন না। তারা কি করেছেন, তারা অযোগ্য হওয়া সত্ত্বেও চাকরি পেয়েছেন এবং যোগ্যদের বঞ্চিত করেছেন। ফলে এই তদন্ত প্রক্রিয়া অতি দ্রুততার সঙ্গে শেষ করতে হবে। এবং আমি মনে করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ক্ষমতা রয়েছে যে একজন ক্যান্ডিডেটকে অ্যারেস্ট করিয়ে দিতে পারে, তাকে দূরে পোস্টিং করিয়ে দিতে পারে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়দের উইটনেসকে ভয় দেখানোর ক্ষমতা রয়েছে বলে মনে করি, এভিডেন্স ট্যাম্পার করার মতো ক্ষমতা রয়েছে বলে এবং আরেকটা বিষয়, মামলা দায়ের করে সুবিধাজনক রায় আদায় করা, সেটা আরেক দুর্নীতি, এটা তো ভয়ঙ্কর, সেটা আরেক ধরনের দুর্নীতি। সেই দুর্নীতির সব চ্যাপ্টার নিশ্চিতভাবে আমি বিশ্বাস করি যে আজকে আপনারা এবিপিতে দাঁড়িয়ে বসে বলে যাচ্ছি যে সেটা আরেক ধরনের দুর্নীতি এবং সেই দুর্নীতির চ্যাপ্টার আগামী দিনেও খুলবে। তার কারণ এটা আরেক ধরনের দুর্নীতি হয় এবং সেই দুর্নীতি আমি শুধু একটুখানি মনে করিয়ে দিই, এই যে অভিষেক ব্যানার্জি নিয়ে আমরা এত কথা বলছি, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই নিয়োগ দুর্নীতির সঙ্গেই মামলায় নাম জড়িয়েছে অরুণ হাজরা, নাম জড়িয়েছে দিব্যেন্দু অধিকারী, নাম জড়িয়েছে ভারতী ঘোষের। সুতরাং এবং যে বিজেপি এতগুলো কথা বলছে, এরা প্রত্যেকেই কিন্তু যুক্ত রয়েছেন এই মুহূর্তে বিজেপির সঙ্গে। তার মানেটা হচ্ছে যে তার মানে এরা সম্পূর্ণ পলিটিক্যাল ভিন্ডিকটিভনেস কতখানি হতে পারে যে ওই নামগুলোকে আড়াল করা বা ওই নামগুলোকে কোনো জায়গায় সরিয়ে রেখে শুধুমাত্র একটা নামকে ফোকাস করা, এটা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। এটাই তো হচ্ছে আমরা বলেছি হেমন্ত সোরেন ভাই অরবিন্দ কেজরিওয়ালকে যে ধরে নিয়ে গিয়ে জেলে পাঠানো, এটাই তো উদ্দেশ্য। ঠিক ভোটের আগে করেছিল ওরা, দিল্লিতে করেছে, ঝাড়খণ্ডে করেছে, একেবারে তাই। না না, অরুণ হাজরার নাম আছে কি নেই, দিদি আছে কি নেই, অরুণ হাজরার নাম আছে তো, ভারতী ঘোষের নাম আছে কি নেই, আছে তো, দিব্যেন্দু অধিকারী আছে তো। আপনি অভিযোগ করেছেন, কি আর প্রতিক্রিয়া নিতে হবে? হ্যাঁ, কি না না, তারা এখন আপনাদের সঙ্গে রয়েছে। আমি উত্তরটা আমার সঙ্গে এখনই আছে। না না, আছে তো, তাহলে আপনি তার মানে না না, আপনি তার মানে কোন জায়গা থেকে বলছেন? আপনি যদি সত্যি দুর্নীতির বিরুদ্ধে হন, আপনি দুর্নীতির বিরুদ্ধে হন, আপনি যে কোনো দুর্নীতির বিরুদ্ধে হবে। আপনি অভিযোগ করেছেন, কি আর প্রতিক্রিয়া নিতে হবে তো? হ্যাঁ, কি না, আমার খুব লাগছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখুন কাস্টাডিতে নেওয়া হবে কিনা মাননীয় আদালত ঠিক করবে, তাদের নজরদারিতে তদন্ত হচ্ছে। আমিও চাই একদম তাই, এবং শুধু তাই না, নামটা উঠে আসছে, নামটা উঠে আসার পরে তদন্তটা তো সিবিআই কে করতে হবে। আপনার মতো আমিও চাই, আমার মনে হয় রাজ্যের সমস্ত মানুষ চাই, বিশেষ করে সেই যুবক-যুবতীরা। আমি সলিলদার কাছে আসবো। এটাও জানা গেছে যে 100 কোটি টাকা তোলার জন্য সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু ব্যানার্জি, কুন্তল ঘোষ, আরো 2000 চাকরি প্রার্থী, তাদেরকে টার্গেট করার পরিকল্পনা হচ্ছিল। পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, মানিক ভট্টাচার্যকে 20 কোটি টাকা করে দেওয়া যায় এবং বাকি টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবেন। আমরা জানি না শেষ পর্যন্ত কেন্দ্রীয় এজেন্সি মাথা অবধি পৌঁছতে পারবে কিনা, কারণ প্রত্যেকে চায় সত্যটা সামনে আসুক। আর এর মধ্যে দুর্নীতি নিয়ে দলীয় বিধায়ককেই নিশানা তৃণমূল সংসদে। সদ্য জেলমুক্ত পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যকে নিশানা করলেন মহুয়া মিত্র। কি বলেছেন তিনি? সরকার প্রায় করে গেছে, আজ অব্দি
করেছে ডাক্তার, এটা নবু ঢাকা, চিকিৎসা জন্য পকেট মার নয়, 6 কোটি তার জন্য, তার বউ জন্য, তার ছেলে জন্য, তার 14 গোষ্ঠী ডাক্তার রিপোর্টিং কই বলছি। আমার 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 কি আজকে স্টেজে দাঁড়িয়ে বুকে মিটিং করে মিথ্যে কথা বলতে এসেছি? আমি বাস্তব কথা বলছি। এই দলের আমি সৈনিক, মমতা ব্যানার্জির সৈনিক। যেই চোর ডাকাত, এই দুটো দিকতে চোর ডাকাতের জন্য আমাদের সকলের গায়ে কালি পড়েছে। মহুয়া কিন্তু লোকসভার সদস্য হয়েছে, ওখান থেকে নির্বাচিত হয়ে তার বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে এসেছে এবং সেখানে আজকে এই বার্তাগুলো দেওয়া উচিত হচ্ছে না। মানুষকে ভুল বোঝানো হচ্ছে যে তার সম্পর্কিত আলোচনাতে। এটা তো আজকে নিশ্চিতভাবে এটা ওইখানকার মানুষ তারা তো জবাব দেবে যে তাদের চাকরি হয়েছে, টাকা দিয়েছে, এটা তাদের বলতে পারবে সেই ওইখানকার একজন নির্বাচিত সদস্য। না, আমি তো বলছি না, মানিক ভট্টাচার্য যখন তো নির্বাচিত সদস্য এবং সেখান থেকে নির্বাচিত হয়ে এসেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার সম্বন্ধে দুটো কথা বলা মানে ওইখানকার মানুষকে বিভ্রান্ত করা, এটা ঠিক পারেনি। কৃষ্ণনগর দক্ষিণের তৃণমূল বিধায়ক উজ্জ্বল বিশ্বাস তিনি বলছেন মানুষকে বিভ্রান্ত করা। চলেন দেখো, এখন কিন্তু মানে ইন্টারনাল মানে সবকিছু তো ভুলিয়ে যাচ্ছে। সলিন্দা কোনটা সত্যি কোনটা মিথ্যা, আড়ালে কি হয়েছে, কার নাম, আদৌ কে তিনি, কিছুই জানি না আমরা। কে যে রঘু ডাকাত, কে যে হারু গুন্ডা, এ কিন্তু এখন বুঝতে অনেক টাইম লাগবে। আমি যেটা পরিষ্কার কথা সেটা হচ্ছে এখন সিবিআইকে কিন্তু এই ইনভেস্টিগেশনটাকে রিওপেন করতে হবে ইন নো টাইম। যা 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 লুকোনো অস্ত্র আছে এবার আস্তে আস্তে ছাড়তে শুরু করুক। এখন আর ওয়েট অ্যান্ড ওয়াচের টাইম নেই। এবং যে মাথা বা ধেরেই দূর যাদের বলা হয়েছিল তাদের কিন্তু এক এক করে কাস্টডিতে নিয়ে ইন্টারোগেশন করে অ্যারেস্ট করতে হবে। পরিষ্কার ওই 8 ঘন্টা 9 ঘন্টা লোক দেখানো, 10 ঘন্টা ইন্টারোগেশন করে তারপরে বাইরে এসে মাইক্রোফোন নিয়ে 1.5 ঘন্টা বক্তৃতা এই শোনার মতো কিন্তু পশ্চিমবঙ্গবাসী আছে। মনে হয় আদৌ কি কেন্দ্রীয় এজেন্সি মাথা অবধি পৌঁছতে পারে যেখানে একের পর এক বিচারক এবং বিচারপতিরা এই ক্ষমতাসীন ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা আশীর্বাদ ছাড়া যে এই নিয়োগ দুর্নীতি সম্ভব নয়, কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে সেটা বারবার উল্লেখ করেছেন। সেটা কি সম্ভব হবে? কারণ একের পর এক জামিনে মুক্ত হয়েছেন, আমরা সেটা দেখেছি। যদি এটা না করা হয় তাহলে এর থেকে বড় পাপ, এর থেকে মানবতা, মানুষকে অপমান করার, অসম্মান, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একের পর এক মামলা হয়েছে, কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে, তার কোনটা শুরু হয়েছে, মানুষ বিচার পেয়েছে কিনা এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাইনি। এখন এটা হাই টাইম যে এখন সিবিআই কে কিন্তু এটাকে ইনভেস্টিগেশনটাকে শেষ পর্যায়ে নিয়ে আসতে হবে এবং তাকে এখন পারমিশন নেওয়ার দরকার নেই। আজকে এই তথাকথিত বলা হয়নি, অভিষেক ব্যানার্জির কথা বলা হয়েছে এবং এই সুজয় কৃষ্ণ ভদ্রকে ফার্দার ইন্টারোগেশন করে ও কিন্তু বেলে রয়েছে, ওকে এক্সামিন করে এইবার জানতে হবে কে এই অভিষেক ব্যানার্জি, কাস্টোডিয়াল ইন্টারোগেশন করে তাকে ফরওয়ার্ড করতে হবে অ্যাজ প্রাইম অ্যাকিউজ এবং অ্যাকিউজদের কলমে চার্জশিটে তার নাম দিতে হবে। যদি না করে তাহলে কিন্তু এটা চরম। না, যদি সদিচ্ছা থাকে এটা করা সম্ভব আপনি বলছেন? একদম 100% সম্ভব, কারণ সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে কেস চার্জশিট হওয়ার পরেও রিওপেন করার জন্য কোনো পারমিশন আর কোর্টে লাগবে না। সুপ্রিম কোর্টের অর্ডার মানে তোমার এই সিবিআই ভার্সেস হেমেন্দ্র রেড্ডি সেই কেসে পরিষ্কার জাজমেন্ট। দেখুন বারবার তো এটা উঠে এসেছে, আপনারা যখন মামলা করছেন একাধিক মামলা যে তদন্তকারী অফিসারদের সন্ত্রস্ত করা, ভয় দেখানো, রাজনৈতিক উদ্দেশ্য থাকা, এই প্রবণতা আটকাতে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত, না হলে এই প্রবণতা দিনকে দিন বাড়তে থাকবে। দেখুন আমি বলি, এই যে সোমেন নন্দীর মামলায় যে মামলার কথা এই থার্ড চার্জশিটে উল্লেখ আছে, সেখানে তো সিবিআই তদন্তের নির্দেশ হয়েছিল, থার্ড চার্জশিট দিল, ফোর্থ চার্জশিট দিতে কোনো অসুবিধা নেই। তার থার্ড চার্জশিটে তার নাম উঠে এসছে এবং সেখানে তদন্ত আমি মনে করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 15 কোটি টাকা ডিমান্ড করার
ক্ষমতা রয়েছে, যার ক্ষমতা রয়েছে একজন ক্যান্ডিডেটকে দূরে পোস্টিং করানোর, একজন ক্যান্ডিডেটকে অ্যারেস্ট করানোর, সেই অতি প্রভাবশালী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইমিডিয়েট সিবিআই এর উচিত কাস্টডিতে নিয়ে ইন্টারোগেশন স্টার্ট করে তাকে এই যে তদন্তের আওতাধীন করে এই তদন্তটা অতি দ্রুততার সঙ্গে শেষ করে ট্রায়াল সম্পূর্ণ করে দোষী সাব্যস্ত। তার কারণ অন্য, দেখুন একজনকে একজন 6.5 লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছে মানে আর একজনকে বঞ্চিত করেছে, সে কিন্তু এখনো পর্যন্ত স্কুলের বাইরে, অথচ যে 6.5 লাখ টাকা করে যারা দিল তারা এখনো স্কুলের অভ্যন্তরে, তাদের সকলকে ঘাট ধরে বের করে দিয়ে আমি যেটা আপনি বলবেন। আমি বলছি এই যে সদ্য জেলমুক্ত পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যকে একদম নাম না করে মহামৈত্র নিশানা করেছেন তো রঘু ডাকাত বলে, মানে দলের অন্দর থেকে এরকম উঠে আসছে। খুব স্বাভাবিক, সিবিআই তার তদন্ত করে কোন জায়গায় নিয়ে আসবে নিয়ে যাবে, কোনটা স্বাভাবিক? এটা হওয়াটা স্বাভাবিক যে আমি জেলের ভেতর, আমি জেলে যাইনি, করবে নিশ্চয়ই, সিবিআই তার মতো চলবে। জেল খেটেছো, এটা স্বাভাবিক বলা। মহামৈত্র যে আজকে যে এই যে একটা বার্তা দিয়েছেন, এই বার্তাটার মধ্যে দিয়ে তিনি কোনো নাম না উল্লেখ করলেও তিনি যে বার্তাটা দিয়েছেন সেটা হচ্ছে এই যে দলের মধ্যে একটা বড় অংশ আছে যারা কালিমালিপ্ত করেছে, দলকে কালিমালিপ্ত করেছে, দলের মধ্যে একটা বিরাট অংশ আছে দুর্নীতিগ্রস্ত নয়, নিশ্চয়ই কিছু লোক দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, তারা বিভিন্ন র্যাঙ্কিং ফাইলে হয়তো রয়েছে, কিন্তু দল এখানে টলারেট করবে না, একদম পরিষ্কার কথা, দল টলারেট করবে না, দল টলারেট করবে না, সেটা প্রমাণ হবে। না না বিধায়ক ছেড়ে দিচ্ছি অভিষেক ব্যানার্জিকে বললেও জিজ্ঞেস করে কোন অভিষেক, হে অভিষেক, ওই অভিষেক, ফিল্মের অভিষেক কিনা, এইটা আমি বুঝতে পারছি না। শেষ করতে হবে তৃণমূলের ধারাবাহিকভাবে তৃণমূলের নেতা নেত্রীরা মহুয়া মৈত্রের মতন সাংসদরা যখন তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব হয় তখন কিন্তু প্রশ্ন আসে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের বিভিন্ন নেতারা অনেক সময় বলেন আপনারা কুৎসা করবেন না, রটনা করবেন না। আরে কুৎসা রটনা যদি হয় তাহলে আপনার নেতারাই করে, দিনের পর দিন আপনার নেতারাই আপনার নেতাদের দুর্নীতি নিয়ে কথা বলে, তারপরে আপনারা কেন সংবাদ মাধ্যমের উপর দায় করেন, সংবাদ মাধ্যমকে কেন আপনারা আক্রমণ করেন? কুণাল ঘোষ প্রায় করে আমি দেখি, কিন্তু কুৎসাও নয় রটনাও না, আপনার লোকরাই করছে। এক আর দুই, মহুয়া মৈত্র যদি কেবলমাত্র দলীয় দ্বন্দ্বের জায়গা থেকে অর্থাৎ আপনার গোষ্ঠীর ব্যবস্থা নেওয়া হয় তাহলে কেন নাম না বলে নিশান? এরকম একাধিক প্রশ্ন সামনে আসছে, বিশেষ করে নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে আদৌ সত্যটা সামনে আসবে তো? আমাদের সকলের প্রশ্নটা এখানেই, কারণ যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন তারা যেন সুবিচার পায়। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি।